দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় থাইরয়েডের সমস্যা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমার সাথে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম.এ. হালিম খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজ কথা বলতে চাচ্ছি থাইরয়েডের সমস্যা নিয়ে। এই থাইরয়েডের সমস্যায় ভুগছেন বাংলাদেশে প্রায় 10 থেকে 20% মানুষ। আমরা এই বিষয়ে যেহেতু কথা বলবো, বিশেষ করে নারীদের কিন্তু থাইরয়েডের সমস্যার পরিসংখ্যানটা একটু বেশি। তো প্রথমে একটু জানতে চাই আপনার কাছে যে থাইরয়েড হরমোনটা আসলে কি? থাইরয়েড হরমোন আমাদের গলার একটি থাইরয়েড গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। এই রস নিঃসৃত হয়ে রক্তের সাথে মিশে সারা শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে থাকে, সেটাই আসলে থাইরয়েড হরমোন। আচ্ছা, যেহেতু শারীরবৃত্তীয় কাজ করে থাকে, নিশ্চয়ই তাহলে এর ভূমিকা অনেক বেশি, ভূমিকা অনেক, মাথা থেকে পা পর্যন্ত এর কাজ রয়েছে আর কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একদম সবসময় হচ্ছে থাইরয়েড হরমোনের গুরুত্বটা অনেক বেশি। নরমাল থাকতে হবে, বেড়ে গেলেও সমস্যা হবে এবং কমে গেলেও সমস্যা দেখা দেবে। যেহেতু বেড়ে এবং কমে গেলে সমস্যা হবে, একটু জানতে চাই যে থাইরয়েড হরমোনটা বেড়ে গেলে কি সমস্যা হবে এবং কমে গেলে কি সমস্যা হবে? হ্যাঁ, থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, এটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস। সাধারণত থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে বুক ধড়ফড় করে, শরীর কাঁপে, ওজন কমে যায়, দেখা যায় যে বহুবার পাতলা পায়খানা হয়, কারো কারো গলা ফুলে যায়, কারো দেখা যায় যে চোখ বড় হয়ে গেছে, ঠিক আছে, অস্থিরতা, রাতে ঘুম হয় না, এই টাইপের সমস্যাগুলো দেখা দেয়। এটা হচ্ছে যদি বেড়ে যায়। কমে গেলে কি কি কমে গেলেও সমস্যা দেখা দিতে পারে। কমে গেলে দেখা যায় যে নানা বয়সে নানা রকম সমস্যা দেখা যায়। অনেকে আমাদের কাছে আসে যে ওজন বেড়ে যাচ্ছে, তিনি খাচ্ছেন কম বা পরিমাণ মতো, দেখা যায় যে ওজন বেড়ে যাচ্ছে। দেখা যায় সারাদিন ঘুম ঘুম পাচ্ছে, ক্লান্তি বোধ হয়, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে। হয়তো বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা হয়তো গ্রোথ ডিসঅর্ডার, বড় হচ্ছে না দেখা যায়, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় আগে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, হঠাৎ করে স্কুল পারফরমেন্স অনেক কমে গিয়েছে। দেখা যায় যে আগে হয়তো গণিতে সে 90 আপ নাম্বার পেত, হঠাৎ করে দেখা যায় যে পাসই করতে পারছে না, এরকমও দেখা দিতে পারে। নানাবিধ সমস্যা কিন্তু তাহলে থাইরয়েডের জন্য হয়ে থাকে। এই বিষয় নিয়ে আমরা তো আপনার সাথে আলোচনা করছি, তাহলে একটু প্রশ্ন একটু চলে যেতে চাই স্যার, যে হঠাৎ এই থাইরয়েডের সমস্যা ধরা পড়া, কিন্তু অনেক মানুষই তো আছে যে অনেক দিন ধরে থাইরয়েডের সমস্যা নিয়ে ভুগছেন, তবে কোনো ধরনের সাইন সিমটমস দেখা দিচ্ছে না। এর কারণ কি হতে পারে? এর কারণ আসলে কি, থাইরয়েড হরমোন যদি খুব বেশি না বাড়ে, হয়তো সাবক্লিনিক্যাল লেভেলে থাকে, কোনো লক্ষণ নাও দেখা দিতে পারে, ঠিক আছে। তো যদি থাইরয়েড হরমোন বর্ডার লাইনে থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড বলে থাকি। সেক্ষেত্রে লক্ষণ প্রকাশিত হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা দেওয়া দরকার হয়। যেমন সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কমে গেছে কিন্তু বর্ডার লাইন, কিন্তু তার ফার্টিলিটি ইস্যুজ আছে, বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দিতে হবে। গ্রোথ ডিসঅর্ডার আছে, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, তাকে কিন্তু চিকিৎসা দিতে হবে। গয়টার হয়ে গেছে বা গলা ফুলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা দিতে হবে। কারণ আমরা অ্যান্টিবডি পরীক্ষা করি, অ্যান্টিবডি যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা দিতে হয়। কারো দেখা যায় থাইরয়েড হরমোনের সমস্যার জন্য কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়। যদি এরকম হয়, বর্ডার লাইন হাইপোথাইরয়েড আছে কিন্তু কোলেস্টেরল অ্যাবনর্মাল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা দিতে হয়। কারো কারো দেখা যায় যে থাইরয়েড হরমোন TSH 10-এর উপরে হলে আমরা সাধারণত তার অ্যান্টিবডি পজিটিভ অথবা নেগেটিভ যাই থাকুক না কেন, আমরা চিকিৎসা দিয়ে দিই, কিন্তু এটাও একটা বর্ডার লাইন হাইপোথাইরয়েডিজম বলে থাকি। বর্ডার লাইন হাইপার থাইরয়েডিজমও কিন্তু থাকতে পারে, ওই রকমভাবে কোনো লক্ষণ প্রকাশিত হয় নাই, কিন্তু থাইরয়েড হরমোন তার বেড়ে গেছে, সেক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু চিকিৎসা দেওয়ার দরকার হয়। কারণ থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, তাহলে হার্টের রিদম কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, এরিথমিয়া আমরা বলে থাকি। হার্টবিট সাধারণত বেড়ে যায় আর কি, ইরেগুলার হয়। সেক্ষেত্রে আমরা যদি থাইরয়েড হরমোন বেশি পাই, তাতে কিন্তু আমাদের চিকিৎসা দিতে হয় আর কি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে গর্ভাবস্থায় যে নারীরা রয়েছেন, তাদের যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং সেটার চিকিৎসা তারা নিচ্ছেন না, সেই ক্ষেত্রে সেই নারী এবং তার যে অনাগত সন্তান আছে, তার জন্য কি কিছু কি আছে? দুজনের উপরেই কিন্তু প্রভাব পড়তে পারে। অনেকেই এগুলো কিন্তু পাত্তা দেয় না যে থাইরয়েড হরমোনের যেহেতু তার কোনো লক্ষণ নাই, বা গ্রামে গঞ্জে যারা থাকে অথবা যারা ডাক্তারের সাথে গর্ভাবস্থায় তার প্রেগন্যান্সি প্ল্যান করার আগে
তিনি হয়তো কোনো পরামর্শ নিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো আনআইডেন্টিফাইড থেকে যেতে পারে, যেটা মা এবং বাচ্চার দুজনের উপরে কিন্তু প্রভাব সৃষ্টি করতে পারে। প্রথমে আমি বলবো যে মায়ের উপর কি হতে পারে, যে প্রি একলামশিয়া, তারপরে তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, হঠাৎ করে প্রেগনেন্সি লস হয়ে যেতে পারে। এগুলো কিন্তু খুব কমন সমস্যা থাইরয়েড হরমোনের জন্য। আর বাচ্চা, যেটা আমরা বলি যে বাচ্চার যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তার মায়ের পেটের ভিতরের তার যে ডেভেলপমেন্ট, পাশাপাশি জন্মের পরে তার যে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ, এই সব কিছুর সাথে কিন্তু এই থাইরয়েড হরমোন জড়িত। বিশেষ করে নিউরোনাল ডেভেলপমেন্ট আমরা বলি, যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য তার এই থাইরয়েড হরমোন কিন্তু অত্যাবশ্যক। আরেকটি বিষয় হলো, থাইরয়েড হরমোন কিন্তু আমাদের শরীরে যে অন্যান্য হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর উপরেও প্রভাব আছে। অর্থাৎ থাইরয়েড হরমোনের অভাব থাকলে দেখা যাবে গ্রোথ হরমোন কাজ করতে পারছে না, কর্টিসল হরমোন কাজ করতে পারছে না, অর্থাৎ অন্য হরমোনগুলোও কিন্তু অনেকটা বিকল হয়ে যায় থাইরয়েড হরমোনের অভাবে। সেই জন্য থাইরয়েড হরমোন খুবই একটা গুরুত্বপূর্ণ অন্যান্য হরমোনের জন্য সে অনুঘটক হিসেবে কাজ করছে, হ্যাঁ। সে প্রভাবিত করছে। যেহেতু প্রভাবিত থাইরয়েডের সমস্যা হলে তাহলে অন্যান্য হরমোন এবং শারীরবৃত্তীয় কাজে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা স্যার, যদি কারো থাইরয়েড হয়ে যায়, হাইপার হোক বা হাইপো হোক, সেক্ষেত্রে যদি তার ওষুধ শুরু করতে হয়, সেই ওষুধ কি আজীবন খেতে হবে? এটা সবসময় বলা কঠিন যে আজীবন শুরু করতে হবে কি হবে না, সেটি নির্ভর করে তার থাইরয়েড হরমোনে কি সমস্যা। আমি একটু আগে যেটা বললাম যে থাইরয়েড হরমোন বেড়ে গেছে, সেটা যদি গ্রেভসের জন্য হয়ে থাকে, গ্রেভস ডিজিজের জন্য থাইরয়েড হরমোন বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে 18 থেকে 24 মাস পর্যন্ত ওষুধ খেলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সারা জীবনের জন্য তিনি ভালো হয়ে গেছেন, তার ওষুধ নাও লাগতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো পরবর্তীতে আবার ওষুধ লাগতে পারে। থাইরয়েড হরমোন যদি কমে যায়, ইউজুয়ালি সারা জীবন তাকে ওষুধ গ্রহণ করতে হয়। অনেক সময় আমাদের কাছে আসেন যে থাইরয়েড হরমোন তিনি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়েছেন, ওষুধ শুরু করেছেন, তারপরে তিনি যখন একটু সুস্থ বোধ করছেন ওষুধটা বাদ দিয়ে দিয়েছেন। অথবা সামান্য কারণে বললেন যে আমি একটু দেশে বাইরে গিয়েছিলাম, ওষুধটা খাইনি, রমজান মাসে আমি ওষুধটা খাইনি কারণ টাইমিংটা আমি মেনটেন করতে পারিনি। আসলে যে কোনো কারণে আপনি যত খারাপ অবস্থায় থাকুন না কেন, এই হরমোন কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে, তা নাহলে সেটার প্রভাব দেখা যাবে যে শরীরে পড়বে। একটু আগে আপনি আলোচনা করছিলেন যে থাইরয়েডের ওষুধ নিয়মিত খাওয়া কতটুকু জরুরি। তো যদি থাইরয়েডের ওষুধ একবার শুরু করে দিয়ে এই যে যেটা বলছিলেন যে হঠাৎ খাচ্ছেন, হঠাৎ বন্ধ করে দিচ্ছেন, এতে করে পরবর্তীতে আরো কি ধরনের বিপদ সংকেত হতে পারে? বিপদ সংকেত হলো ওই যে থাইরয়েড হরমোনের অভাব, আমি যেটা বললাম, এই অভাবে যে লক্ষণগুলো হয় তার সবগুলো লক্ষণ আবার ফিরে আসবে। সেক্ষেত্রে তার নানাবিধ জটিলতা, আরো গুরুতর অবস্থায় ফিরে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই গুরুতর আসতে পারে। এমনও হতে পারে যে এটা ক্রাইসিস হয়ে মারাও যেতে পারে একজন মানুষ। সেক্ষেত্রে অবশ্যই থাইরয়েড হরমোনের চিকিৎসা যদি ডাক্তার বলে থাকেন সারা জীবন খেতে হবে, তাহলে অবশ্যই সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই যে মাসিক অনিয়মিত হওয়া বা পিসিওএস যেটাকে বলি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটার সাথে থাইরয়েড হরমোনের কি সম্পর্ক রয়েছে? পিসিওএস এর সাথে থাইরয়েডের কিছুটা রিলেশন আছে, সরাসরি দুটি কিন্তু আলাদা হরমোনজনিত সমস্যা। একটি থাইরয়েড হরমোনের জন্য হয়, আরেকটি হলো অন্যান্য মানে কয়েকটি হরমোনের সমস্যার জন্য শুধু হয়ে থাইরয়েড থাকে, হরমোনের কিন্তু ব্যাপারটা অ্যাসোসিয়েশন আছে। থাইরয়েড হরমোন যাদের সমস্যা থাকে তাদের পলিসিস্টিক ওভারি বেশি হয়, পলিসিস্টিক ওভারি থাকলেও কিন্তু থাইরয়েড হরমোন সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আচ্ছা, দুইটির অ্যাসোসিয়েশন আছে, কিন্তু আলাদা আলাদা হরমোনের সমস্যার জন্য এরকম অনিয়মিত মাসিক হতে পারে আর কি। কিন্তু পলিসিস্টিক ওভারি হলে দেখা যায় যে 4, 5, 6 মাস যাচ্ছে কিন্তু পিরিয়ড হচ্ছে না, পিরিয়ড হওয়ার সময় অনেক বেশি ব্লিডিং হচ্ছে। সাধারণত হাইপোথাইরয়েডের যে সমস্যা, এটি হলে দেখা যায় যে অনিয়মিত মাসিকের পাশাপাশি তার অনেক বেশি ব্লিডিং হতে পারে। থাইরয়েড হরমোনের জন্য রক্ত কমে যায়, আবার অনিয়মিত মাসিক অনেক বেশি ব্লিডিং হওয়ার জন্য কিন্তু রক্ত কমে যেতে পারে শরীরে আর কি। এটাও আরেকটা খুব আচ্ছা, আপনি যেটা বলেছিলেন যে কোষ্ঠকাঠিন্যর সাথে থাইরয়েডের সম্পর্ক আছে। তো থাইরয়েডে তো দুই ধরনের সমস্যা বলেছেন, একটা বেড়ে গেলে একটা কমে গেলে। তো কোষ্ঠকাঠিন্য কোন রোগের লক্ষণ প্রকাশ কোষ্ঠকাঠিন্য পায়? হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন যদি কমে যায়, আচ্ছা, সেক্ষেত্রে তার কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তার উল্টাটা হবে আর কি, অর্থাৎ তার হাইপার ডেফিকেশন আমরা বলি, যে অনেকবার পাতলা পায়খানা হয়। সেক্ষেত্রে তাদের খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত? খাদ্য তালিকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে চিকিৎসাটা। হ্যাঁ, থাইরয়েড হরমোন যদি নর্মাল থাকে সেক্ষেত্রে তার কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকার কথা না, বা হাইপার ডেফিকেশন যেটা আমরা বলছি থাইরয়েড হরমোন বেড়ে গেলে হয়, সেটা যদি আমরা হরমোন লেভেলটাকে ব্যালেন্স করতে পারি সেক্ষেত্রে থাকার কথা না। আর কোষ্ঠকাঠিন্যের জন্য তো
নর্মালি আমরা প্রথমে চেষ্টা করি কি যে তার যে সমস্ত ফাইবার কন্টেনিং ফুডগুলো বেশি গ্রহণ করবেন, ঠিক আছে, হাঁটাহাঁটি করবেন, পানি বেশি খাবেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করবেন। সেটাতে যদি তার দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য রিমুভ না হয়, সেক্ষেত্রে আমরা যদি দরকার হয় ডাক্তার ওষুধ দিতে পারেন। আচ্ছা, আপনি তো বলেছেন যে থাইরয়েড হরমোনটা আসলে সবসময় যে তার লক্ষণগুলো প্রকাশ করবে তা তো কিন্তু না। তো কোন লক্ষণগুলো দেখলে একজন সাধারণ মানুষ বুঝবেন যে এই মুহূর্তে আমার থাইরয়েডের পরীক্ষার প্রয়োজন আছে বা একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আমার যেতে হবে? ওকে, এই যে বললাম যে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া কমে যাওয়া দুটি হতে পারে। তার কারো যদি হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে এরকম হতে পারে যে তার বুক ধড়ফড় করে, শরীর কাঁপে, ওজন কমে যাচ্ছে, বারবার পাতলা পায়খানা হচ্ছে, ঠিক আছে, চোখ বড় হচ্ছে, গলা ফুলে যাচ্ছে, এই টাইপের লক্ষণ যদি থাকে তাহলে বুঝবেন যে তার থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সমস্যা আছে এবং একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারো যদি এরকম হয় যে হরমোন কমে গিয়েছে, যেমন একটু বললাম যে তিনি কম খাচ্ছেন কিন্তু ওজন বাড়ছে, তার দিনের বেলা মন খারাপ থাকে, ক্লান্তি বোধ হয়, ঠিক আছে, তারপরে দেখা যায় যে তার বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দেখা যায় গ্রোথ ডিসঅর্ডার দেখা গিয়েছে, তার স্কুল পারফরমেন্স ডিটেরিওরেট করেছে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হরমোন পরীক্ষা করেন। আপনি থাইরয়েডের সমস্যা হলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে সে বিষয় নিয়ে আপনি একটু আগে আলোচনা করেছেন। এবার একটু জানতে চাই যে থাইরয়েডের জন্য বন্ধ্যাত্ব যে হতে পারে এটার কারণটা কি এবং এর চিকিৎসা কি রয়েছে? হ্যাঁ, একটু আগে আমি বলেছি যে থাইরয়েড হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে অন্যান্য যে হরমোন, এই প্রতিটি হরমোনকেই প্রায় প্রভাবিত করে। থাইরয়েড হরমোনের অভাব দেখা দিলে অন্য হরমোন যেগুলো মাসিক রেগুলেট করে, যেগুলো ফার্টিলাইজেশনের জন্য যে ওভাম তৈরি করে বা স্পার্ম তৈরি করে, সেখানেও কিন্তু ঝামেলা তৈরি করে। তাহলে থাইরয়েড হরমোন যদি কারো কমে যায় সেক্ষেত্রে তার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন এবং এলএইচ, এফএসএইচ এই হরমোনগুলোও কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। এতে করে তার ফলিকল যেটা ম্যাচিউর হতে পারে না, সেজন্য তার কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বন্ধ্যাত্বর চিকিৎসা বর্তমানে বাংলাদেশে কতটুকু অত্যাধুনিক রয়েছে? হ্যাঁ, অত্যাধুনিক চিকিৎসা অবশ্যই আছে। আমরা তো হরমোনের পার্টটা দেখি, বন্ধ্যাত্ব এখন একটা আলাদা অনেক বড় একটা ডিপার্টমেন্ট আছে, তারা সেটি দেখে। অনেক সময় আমরা কোলাবোরেশনে চিকিৎসা করি, কারেকশনটা করে ফেললে কি হচ্ছে বন্ধ্যাত্বের সমস্যা কি অনেক সময় ঠিক হয়ে যেতে যদি পারে? বন্ধ্যাত্বটা তার থাইরয়েড হরমোনের সমস্যার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশন করলে কিন্তু ঠিক হয়ে যায়। আরেকটা হলো যে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলেই বাচ্চা হয় না, বিষয়টা কিন্তু তা নয়। থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে যে বাচ্চা হয়, থাইরয়েড হরমোন যদি আমরা একটু চিকিৎসার মাধ্যমে ঠিকঠাক করে দিই তাহলে তো আর এটা সমস্যা থাকার কথা না, তাহলে অন্য কারণও থাকতে পারে আর কি। যদি থাইরয়েডের জন্য হয় সেক্ষেত্রে থাইরয়েডের কারেকশনটা করলেই কিন্তু সমস্যা সমাধানটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু আগে মেনোপজ নিয়ে কথা এনেছিলেন, তো আমি একটু মেনোপজ নিয়ে জানতে চাই যে মেনোপজটা যখন হয়, অর্থাৎ একজনের একটা বয়সে একটা সার্টেন এজে গিয়ে কিন্তু মাসিক বন্ধ হয়ে যায়, সেই সময়টাতে থাইরয়েডের সাথে মেনোপজের কোনো সম্পর্ক আছে কিনা? থাইরয়েডের সাথে মেনোপজের ওরকম সম্পর্ক নাই, কিন্তু থাইরয়েড হরমোন বেড়ে গেলে যে লক্ষণগুলো দেখা দেয় মেনোপজেও কিন্তু প্রায় কাছাকাছি লক্ষণ দেখা দেয় আর কি। তো অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে এরকম হয়তো ইউটিউবে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখে তিনি মনে করেছেন যে তার হয়তো থাইরয়েড হরমোন বেড়ে গিয়েছে, কিন্তু তার এটা হয়েছে আসলে মেনোপজের জন্য। এই যে বললাম যে মানে বুক ধড়ফড় করে, শরীর কাঁপে, অতিরিক্ত ঘামে, মেজাজ খিটখিটে থাকে, এই টাইপের লক্ষণগুলো হট ফ্লাশে যেরকম হয়, এরকম থাইরয়েড হরমোনেরও একই লক্ষণ দেখা দেয় বলে পেশেন্ট কিন্তু আমাদের কাছে এরকম সমস্যা নিয়ে আছে। একটার সাথে আরেকটা সরাসরি যে সম্পর্ক আছে তা না, বাট লক্ষণগুলো কাছাকাছি কাছাকাছি লক্ষণ। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে শিশুদের বেড়ে ওঠার পেছনে কিন্তু থাইরয়েড হরমোনের অনেক বড় ভূমিকা রয়েছে। তো একজন শিশু একটা সার্টেন বয়স পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু একটা বাড়ার সময় রয়েছে। তো বাবা মারা তো সেই মুহূর্তে এসে আসলে বুঝতে পারেন না যে এই বয়সটুকুতে হচ্ছে আমার বাচ্চা গ্রোথটা হচ্ছে কি হচ্ছে না। তো কোন লক্ষণ দেখলে বাবা মারা তাৎক্ষণিক হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ, আসলে এটা হঠাৎ করে কিন্তু বোঝা যায় না। দেখা যায় যে তার যে ক্লাসমেট আছে বা স্কুলে যাচ্ছে, তার বন্ধু বান্ধব আছে, তার চেয়ে তার পারফরমেন্স কম বা তার সাইজ ছোট, তার ওজন কম, তার উচ্চতা কম, তখন বাবারা এই জিনিসটা খেয়াল করবেন এবং খেয়াল করে মনে করতে পারেন যে তার হয়তো কোনো গ্রোথ ডিসঅর্ডার থাকতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হরমোনের চিকিৎসাগুলো আমাদের দেশে আছে। আচ্ছা, আমরা যেহেতু হরমোন নিয়ে একটু কথা বলছিলাম, আমি সেখান থেকেই প্রশ্নটা করছি। যদিও থাইরয়েডের সাথে কতটুকু সম্পর্ক আছে কিনা সেটা আমি আপনার কাছ থেকে জেনে নিব। যে বর্তমানে দেখা যায় যে শিশুটি হচ্ছে পুত্র সন্তান, কিন্তু তার আচার আচরণ কন্যা সন্তানের মতো হচ্ছে। এটার পেছনে কোনো থাইরয়েড, কোনো ধরনের হরমোনের প্রভাব আছে কিনা? হ্যাঁ, হরমোনের প্রভাব আছে। আর অনেক সময় আছে যে
তার এটা সোশ্যাল অনেক ব্যাপারও আছে, যে তো হরমোনের সমস্যা থেকেও এটা হতে পারে আর কি। কোন হরমোনের কারণে হয় না, সেটা দেখা যায় ছেলেটা হয়েছে পুত্র সন্তান কিন্তু মেয়েদের মতো আচরণ করছে। ঠিক আছে, সেক্ষেত্রে তার যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় বা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এই হরমোনগুলো যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম আচরণ হতে পারে। অর্থাৎ আমাদের শরীরে তো দুইটা হরমোন আছে, একটা টেস্টোস্টেরন যেটা পুরুষত্বটা হচ্ছে একটু বেশি প্রকাশ পায়, এবং হচ্ছে মেইলি যে একটা আচরণ তার জন্য তো এস্ট্রোজেনের এটি কারণ উল্টোও থাকে। কিন্তু হতে পারে, অনেকে দেখা যায় টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে এই মেয়েটা দেখা যায় পুরুষালী আচরণ করবে। সেটা এরকম যদি কোনো আচরণ বাবা মারা লক্ষ্য করে থাকেন, সেক্ষেত্রে এটা চিকিৎসা আছে কি? চিকিৎসা তো অবশ্যই আছে। আমাদের হরমোনের কারণ কি কারণে তার এটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে তারপরে চিকিৎসা দিই, সুচিকিৎসা আছে বাংলাদেশে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, থাইরয়েডের সমস্যার প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? থাইরয়েড সমস্যার প্রতিরোধের জন্য আমাদের এই যে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে। আমাদের খাবারের মধ্যে যাতে আয়োডিন থাকে, ঠিক আছে, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, শাকসবজি, ফলমূল এবং সুষম খাবার যাতে গ্রহণ করি। আমরা সামুদ্রিক মাছ খাবো, ঠিক আছে। এইগুলো যদি আমরা অর্থাৎ নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল জীবনযাপন যদি করি, তাহলে আমাদের থাইরয়েড হরমোন সহ অন্যান্য হরমোন ভালো থাকবে। আচ্ছা, এই যে লবণের কথা বলছিলেন, যারা সমুদ্রের দিকে থাকে সেই অঞ্চলগুলোতে, যেমন কক্সবাজারের অঞ্চলগুলো আছে, সুন্দরবনের দিকে যারা থাকেন, তাদের ওখানে তো এমনি আয়রনের পরিমাণ বেশি, তাদের তো আবার গলগণ্ড রোগটা আবার একটু বেশি দেখা দেয়। তাদের ক্ষেত্রে অন্যান্য যে রোগগুলো আছে আয়োডিনের জন্য, সেগুলো বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে আপনি আসলে তাদের জন্য কি পরামর্শ দিবেন? তাদের কোন কোন থাইরয়েডের সমস্যা হয়ে থাকে? আসলে কি সমুদ্রের কাছাকাছি থাকলেই যে তিনি মানে লবণ বেশি খান বা আয়োডিন বেশি খান সবসময় যে সেটা সঠিক তা নয়, কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি সব জায়গাতে একটা ব্যালেন্স হয়ে গেছে। কারণ আমরা যে লবণগুলো খাই সবগুলো কিন্তু আয়োডাইজ সল্ট। একটা সময় ছিল উত্তরবঙ্গের দিকে আয়োডিনের অভাব দেখা দিত, গয়টার হতো, কিন্তু এখন কিন্তু আর ওই জিনিসটা আস্তে আস্তে দেখা যায় বাংলাদেশ থেকে প্রায় দূরীভূত হয়ে গেছে। কারণ আমরা আয়োডাইজ সল্ট মানে ইউনিভার্সাল আয়োডাইজ সল্ট কিন্তু সবাইকেই এই লবণ যেহেতু খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদের সাথে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।